শুধু টাকা না, মুখ দিয়ে ফাইট করে তাকে পরাজিত করার মতো সকল ধরনের চেষ্টা করেছে এবং পরাজিত আমরা আমাদের জায়গা থেকে মনে করেছি যে করেছে, কিন্তু এটা হইতে দেওয়া হয় না, রেজাল্টটা এরকম। তাহলে এই যে নতুন শুরুগুলা, এগুলো কিন্তু এর আগে কেউ কল্পনা করেনি। কয়েকদিন আগে আমাদের একজন ভাই গোলাম মাওলা রনি ভাই বলতেছিল যে এই নাসিরউদ্দিন পাটোয়ারি যদি এই নির্বাচনে আর 15 দিন পাইতো তাহলে মির্জা আব্বাস আত্মহত্যা করতো। এটা হচ্ছে আমি মনে করি ওই শুরুটাই, যেই শুরুতে এই ইয়াং জেনারেশনটা এই এত বড় একটা বিএনপির মতো রাজনৈতিক দলকে তাদের মানে সর্বোচ্চ, তাদের যে হার্টবিট আর কি, তাদের প্রেশার, এটা সর্বোচ্চ লেভেলে নিয়ে গিয়েছে। তো আমরা আমাদের জায়গা থেকে এটুকু মনে করি, এটা ট্রু যে প্রত্যাশা অনুযায়ী যেভাবে শুরু, আমাদের সবার স্বপ্ন ছিল এই বাংলাদেশের জরাজীর্ণ সিস্টেমটা, ভাই যদি নিজেও একটা দল করে, উনি দল করার পরের বাস্তবতা বুঝতে পারবে ওনাকে এটা করতে দিবে না। এই সিস্টেমটা নিয়েই আমাকে পরিষ্কার করে করে আগাতে হবে। জি হ্যাঁ, মাসুদ কামাল ভাই, যে মাঠের বাস্তবতা আপনার বক্তব্য যেটি দিয়েছেন সেটিকে সার্জিস আলম লজিক্যাল বলছেন, কিন্তু মাঠের বাস্তবতা অন্যরকম। তাদের যে 6 জন প্রতিনিধি সংসদে গিয়েছেন, এই সংসদে গিয়ে 300 আসনের মানুষের জন্যই তিনি কথা বলবেন, তাদেরকে প্রোটেক্ট করবেন, এবং প্রোটেক্ট করতে না পারলে নেতা কর্মীরা থাকবে কেন, এই প্রসঙ্গটাও সার্জিস। একটা কথা আমি বলি যে 6 জন গেছেন না, এই 6 জন ওখানে যে মনে করেন ঝড় তুলবে, সবাই তাদের নিয়ে তটস্থ থাকবে, এবং এরা অনেকগুলো মানুষের অন্যায় ভুল এগুলো তুলে ধরবে, এর সঙ্গে কিন্তু আমার কোনো দ্বিমত নাই। আমি এটা বিশ্বাস করি এরা পারবে। আমি অনেক জায়গায় বলছিলাম, আমি তো এনসিপির মোটামুটি ভালো একজন সমালোচক আর কি, হ্যাঁ, শুভাকাঙ্ক্ষীও বটে, হ্যাঁ, ভালো সমালোচক। কিন্তু আমি এই সমালোচনা করার সঙ্গে সঙ্গে আমি একটা কথাও বলি, এই প্রথম একটা পার্টি আমি পাইছি যাদের সঙ্গে তর্ক করা যায়। এটা রিয়েলিটি, নতুন একটা পার্টি। আমার বিবেচনা, আমার কাছে তো বাচ্চা, কারণ আমার মেয়ের বয়স এদের চেয়ে বড়, তাই না? আমার মেয়ের বয়স 30-এর বেশি, আমার কাছে তো এরা বাচ্চা। তো এদের সঙ্গে তর্ক করা যায়, এদের সঙ্গে কথা বলা যায়, এরা লজিক দিয়ে কথা বলে, কিন্তু লজিকে হারলে পরে আবার নতুন একটা লজিক খুঁজে বাই করে। আই লাইক ইট। মানে অনেক ঝানু লিডারের সঙ্গে 2 মিনিট আলাপ করতে পারবেন না, টায়ার্ড হয়ে যাবেন আপনি। এটা তো আমার দেখে আমার তো মেজাজ খারাপ হয়ে যাওয়ার সময়। তো এরা পারবে, এরা যে পারবে না তা না, পারবে। কিন্তু দেখেন বেসিক সমস্যাটা কোথায়। সার্জিস যে কথাটা বললেন যে প্রশাসনের কাছ থেকে আমরা আগে যে গুরুত্বটা পেতাম, এই গুরুত্বটা আমরা যদি কোথাও আমাদের যদি একটা শক্তি না থাকে তাহলে আমরা পাবো না। এই যে চিন্তাটা আছে না, এই চিন্তাটার মধ্যে কিন্তু একটা ঝামেলা আছে। মানে আপনি প্রশাসনের মধ্যে গুরুত্ব পেতেন কেন? পাওয়ার দরকারটা কি ছিল? আপনারা যে প্রশাসনের কাছে গুরুত্ব পাইতেন, এই জায়গাটাতে আপনারা ভুল করছেন। আমি বললাম তো, এই ছেলেগুলিকে, এই ছেলেদের মধ্যে যে মানে আপনার একটা উদ্যম ছিল, একটা শক্তি ছিল, এটাকে ইন্টেনশনালি ম্যাটিকুলাসলি নষ্ট করে দিয়েছে ডক্টর ইউনূস। আমি একদম শুরুর দিকে একটা কথা বলছিলাম যে আপনি ব্লান্ডার করছেন 2টা ছেলেকে আপনার নেওয়া, তখন মাহফুজ যায় না, মাহফুজ যাওয়ার আগে একদম শুরুর দিকে এটা নিয়ে অনেক হয়েছে, আমাকে অনেকে গালাগালি করছে। একদম ম্যাটিকুলাসলি তাদের মানে এই ইয়াং ফোর্সটাকে ধ্বংস করে দিছে প্রত্যেকটা মন্ত্রণালয়ে এদের প্রতিনিধি নেওয়ার মাধ্যমে। সার্জিস আমাকে বলুক, এই যে প্রত্যেকটা মন্ত্রণালয়ে একজন প্রতিনিধি নিচ্ছে, এতে কি মন্ত্রণালয়গুলি ভালো চলছে? চলে নাই। ওই করাপ্ট মিনিস্ট্রির যে লোকজন আছে, এরা ওই যে গেছে ওখানে তাকে করাপশনের সঙ্গে জড়াই দিছে। রাস্তাঘাট ও কিন্তু সবাইকে ঠিক করতে পারে নাই, কেউ ঠিক করতে পারে নাই কাউকে, ওরা একে নষ্ট করে দিছে। এবং এতে ফলটা কি হয়েছে? এতে ফলটা হয়েছে একটা সম্ভাবনাময় দল আর দাঁড়াতে পারে নাই। ডক্টর ইউনূস এটা ইচ্ছা করে করছে, কারণ ইয়াং জেনারেশন উনি মুখে মুখে বলে না যে তরুণদের এগিয়ে আসতে হবে, তরুণদের করতে হবে, এটা উনি ইচ্ছাকৃতভাবে বলে এইভাবে যে তরুণদের নষ্ট করার জন্য কথাটা বলে। উনি আসলে এটা মিন করে না, উনি এটা কখনোই মিন করেন। উনি একটা খুবই দুষ্ট মানসিকতার লোক। এই ভদ্রলোক শেষ করে দিয়ে গেছে এই দলটাকে। এই দলটাতে কি হতে পারতো, এই জিনিসটা আমরা পরে, আমি তখন থেকে বলতেছিলাম, কিন্তু আমি বলতেই আসি। এরা আমাকে দাওয়াত করছে ইয়েতে, যে আপনার ইন্টারকন্টিনেন্টাল ইয়েতে ইফতারে। আমি যাই, ওখান থেকে এসে আধা ঘন্টা পরে একটা কন্টেন্ট করছি যে এটা তারা কেন করলো, ঠিক হয়নি করা। কারণ আমি কেন করছি, আমি বলি কেন কথাগুলো, যে এইটা আসলে ভাই, এটা তো লোকের লম্বা দৌড়ের ঘোরা তো ভাই, এটা তো ম্যারাথন। পলিটিক্স তো ম্যারাথনের মতো, তো এটা তো শর্ট টাইমে দেখলে হবে না। এই যে বলতেছে যে আমরা আগে গেলে সমন্বয়ক পরিচয়, যে আমি যাইতাম, ইউনো আমাকে চেয়ার দিত, অমুকে আমাকে চেয়ার দিত, ডিসি আমাকে বসতে বলতো, কথা শুনতো, মন দেওয়ার কথা শুনতো। আচ্ছা শুনতো, শুনাইছেনটা কি? শুনাই কি ওদের চেঞ্জ করতে পারছেন?
পারেন নাই তো, কিন্তু এই শোনানোটাই খারাপ ছিল। ওই যে শুনে ওইটা এনজয় করাটাই খারাপ ছিল। এনজয় করবেন না, এনজয় করবেন না। আপনি পাবলিক নিয়ে থাকবেন, আপনি পিপল নিয়ে থাকবেন। পিপলের যে পাওয়ারটা, সেই পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে হবে। এবং সেই মানুষের সবচেয়ে বড় কথাটা কি আমি বলি আপনাকে, মানুষের বড় কথা হলো কি, লোকে আপনার কথা যখন আপনি বলেন তখন দাঁড়ায় শুনে কিনা। ওই জায়গায় আল্লাহ আপনাদের নিয়ে গেছিল। আমার মতো লোক মনে করেন সারাদিন আমি জ্ঞানের কথা বলতেছি, কেউ শুনবে না আমাকে, ও দাঁড়ায় বললে শুনবে। দেখি তো সার্জিস কি বলে, কারণ সে বিপ্লব থেকে উঠে আসে একটা ছেলে। তো এই যে আল্লাহ আপনাদের একটা দিছিল একটা জিনিস, ক্ষমতায় বলি, সুযোগ বলি, এই সুযোগটা হেলায় হারাইছেন আপনারা। জি, আমাদের সময় কম, আরো বেশি হলে ভালো হতো। সার্জিস আলম, যেটা মাসুদ কামাল ভাই এর আগের সময় যেটি বলেছিলেন যে জামাতের সিদ্ধান্তের বাইরে আপনারা যেতে পারবেন কিনা, তার সন্দেহ আছে। এবং অনেকে যেটি বলেন যে জামাত যে সাংগঠনিক রাজনীতি করে, এই সাংগঠনিক রাজনীতির মধ্যে থেকে, জোটে থেকে আলাদাভাবে আপনারা দল হিসেবে স্বতন্ত্র বজায় রেখে চলা এটা মুশকিল হবে। আর যেটি লাস্টে বললেন যে আপনারা সুযোগ হারিয়ে ফেলেছেন। না, প্রথমত হচ্ছে আমি যদি বলি জামায়াতের এই ক্ষেত্রে, জামায়াতের সাথে জোট হলেও এখানে তো 11টা রাজনৈতিক দল আছে। জামায়াতের সাথে জোট হলে একটা সুবিধা আছে, আমি যেটা মাঠ পর্যায়ে আমরা এই একসাথে নির্বাচনটা করে দেখলাম, যে আপনি খুব একদম সুস্পষ্টভাবে আলাদা করতে পারবেন যে এই মানুষগুলো জামাতে, তাদের আচার আচরণ, তাদের কালচার, তাদের সাংগঠনিক যে ওয়ে, তাদের যে হচ্ছে সব কিছু, এবং আপনি এনসিপিটা আলাদা করতে পারবেন। এটা বিএনপির সাথে যদি হতো অ্যালায়েন্সটা নির্বাচনী, আলাদা করা টাফ হতো, কারণ কালচারগুলো অনেকটাই, মানে যেটা আমরা আমাদের জায়গা থেকে দেখলাম যে অনেক কিছু মিল পাওয়া যায়, কিন্তু জামায়াতেরটা একদম আলাদা ধরনের। সো আমরা আমাদের জায়গা থেকে মনে করি এটুকু আমরা আলাদা করতে হবে আমাদের নিজেদের জন্য। এবং আমরা মনে করি মাঠ পর্যায়ের যে প্রাসঙ্গিকতা, সেই প্রাসঙ্গিকতার জায়গা থেকেও আমরা এখন ইতিমধ্যে আজকেও আমাদের একটা কেন্দ্র মিটিং আমরা করেছি। আমরা আমাদের আলাদা সাংগঠনিক কর্মসূচি, সামনে যে আমাদের স্থানীয় নির্বাচন সেটা কেন্দ্রিক ফোকাস করা, আমাদের এই 300 আসনে যে আমাদের কার্যক্রম, এবং যেই আমাদের ভুলগুলো ছিল, অবশ্যই আমরা নতুন দল হিসেবে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, এইগুলোর জায়গায় সংশোধন করে যে এগিয়ে চলার জায়গাটা আমরা সুস্পষ্টভাবে আমরা আমাদের জায়গা থেকে আলাদাভাবে করব। আমাদের বিরোধী দল হিসেবে, জোট হিসেবে যেমন একটা কার্যক্রম থাকবে, জামায়াত হিসেবে তাদের যেমন আলাদা থাকবে, আমাদের এনসিপি হিসেবে আলাদা থাকবে, বাংলাদেশ খেলাফত মজলিসে আলাদা থাকবে। আমরা মনে করি ওই জায়গাটি করে আমরা সামনের দিকে আগাবো, কারণ আজকে থেকে 5 বছর পরের নির্বাচনী জোট হবে কি হবে না, হলে কার সাথে হবে, কিংবা এককভাবে করবো কিনা, এটা তো কোনো নিশ্চয়তা নেই। তো আমরা আমাদের ওই প্রস্তুতি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনি নির্বাচন করেছেন, আপনি নির্বাচনে জোটের কেমন সহায়তা পেয়েছেন? আপনাদের অনেক প্রার্থীরা দেখলাম যে জোটের যে মূল দল জামাতের বিরুদ্ধে নানা রকম অভিযোগ করেছেন। এটা আসলে আসন ভিত্তিক, আসলে এটার একটা মানে পার্থক্য ছিল আর কি। যেমন আমরা যদি আমাদের সারোয়ার তুষার ভাইয়ের আসন দেখি, নরসিংদী 2, সেখানে আমাদের জোট হওয়ার পরও, জোট থেকে তাকে মনোনয়ন দেওয়ার পরও, আমিরে জামায়াত তার হাতে শাপলাগুলি তুলে দেওয়ার পরও দাঁড়িপাল্লার আলাদা প্রার্থী ছিল, আলাদা নির্বাচন ছিল, খুবই অনাকাঙ্ক্ষিত। আবার বেশ কিছু জায়গায় আমরা দেখেছি শুধুমাত্র নামে মাত্র সহযোগিতা ছিল। কিন্তু আমার আসনের ক্ষেত্রে আমি এটা স্বীকার করতে হয় যে আমার আসনে যারা ছিলেন তারা অত্যন্ত কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, দেখেই আসলে আমার ওই আসনে 1,68,000 ভোট, এনসিপির মধ্যে 30 আসনের মধ্যে সর্বোচ্চ ভোট, এবং বাংলাদেশের যতজন এমপি দ্বিতীয় হয়েছেন তাদের মধ্যে সর্বোচ্চ ভোট। সো এটা অবশ্যই আমাদের সামগ্রিক চেষ্টার ফলে হয়েছে। এই জন্য এটা আসন ভিত্তিক পার্থক্য ছিল, কিন্তু আমার আসনের জন্য আমি অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আর ভাইয়ের কথাটাতে আমি যে জিনিসটা বলতে চাই, আসলে আমরা মনে করি যে আমরা আসলে ভুল সঠিক একটা বন্ধুর পথের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি, আমরা শিক্ষা নিচ্ছি, সংশোধন করছি, এগিয়ে যাচ্ছি, কিন্তু আমরা শেষ হয়ে গেছি এই কথার সাথে আমি একমত নই। বরং আমরা অনেক ভালো একটা শুরু করেছি। একটা রাজনৈতিক দল 1 বছর গঠন হয়নি, তৃতীয় শক্তিশালী রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশের জনগণের ম্যান্ডেটে মাত্র 30টা আসন ইলেকশন করে 3% ভোট পেয়েছে, এবং 6 জন সংসদ সদস্য প্রতিনিধি রয়েছে। আমরা মনে করি যে সামনে স্থানীয় সরকার নির্বাচন আছে, এমন অসংখ্য জনকে আমরা সিটি কর্পোরেশন থেকে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত দেখতে পাবো, এবং আগামী 5 বছরে এই স্থানীয় নির্বাচনগুলোর মধ্য দিয়ে আমরা ওই শক্তিশালী ভিত্তিটা তৈরি করব, যেন আগামী নির্বাচনে তো আমাদের আজকের লাইনটা শুধু শেষ করি। হ্যাঁ, বিষয় ছিল দলীয় শুদ্ধিকরণ, সেই দিক দিয়েও আপনারা। হ্যাঁ, এটাই বলছি যে আমরা ওইভাবে আমাদের এই নির্বাচন থেকেও কিন্তু আমাদের অনেক শিক্ষা আছে, জোটের জায়গা থেকেও শিক্ষা আছে, এবং সামগ্রিকভাবে নির্বাচন পরিচালনায় অনেক বড় একটা শিক্ষা আছে। সেই সামগ্রিক বিষয়গুলো থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের জায়গা থেকে এই 300 আসনে আমাদের যারা প্রার্থী ছিল
তাদেরকে কিভাবে কাজে লাগানো যায়। আমরা এমনও এবার এমপি দেখেছি, চেয়ারম্যান ছিল, ইউনিয়ন চেয়ারম্যান, পরে উপজেলা চেয়ারম্যান হয়েছে, পরে এমপি হয়েছে, এবার মন্ত্রী হয়েছে। সো আমরা হয়তো এমপিতে 300 জন হতে পারে নাই বা ফাইট দিতে পারে নাই, এমন অনেকে সিটি কর্পোরেশনে ফাইট দিতে পারে, উপজেলা চেয়ারম্যানে দিতে পারে, পৌর মেয়রে দিতে পারে। আমরা সেই সামগ্রিক বিষয়গুলোকে নিয়ে আমাদের স্থানীয় পর্যায়ের ভিত্তিটা তৈরি করতে চাই, এনসিপির পরিচয়, শাপলাকলির পরিচয়। এবং আমরা মনে করি যে ভাইরা আমাদের এই লজিক্যাল পরামর্শগুলো দিবেন, ভুল ধরিয়ে দিবেন, যেটা আমাদের মনে হবে আমরা সংশোধন করব। কিন্তু আমরা মনে করি এটা শেষ না, বরং খুবই অসাধারণ শেষের একটা শুরু, যে শুরুটা দিয়ে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসেবে একদিন সরকার গঠন করব। জি, 2 মিনিট সময় আছে। আমি শেষ করে দিচ্ছি না, আমি কিন্তু একবারও বলিনি যে এনসিপি শেষ হয়ে গেছে, একবারও বলিনি। মানে সুযোগটা হেলায় হারিয়েছে, এটা তাতে কি হয়েছে, আবার সুযোগ দিবে, অবশ্যই অবশ্যই আবার স্টার্ট করবে, কোনো সমস্যা তো নাই। আমি কিন্তু এই জিনিসটাই চাই যে এরা কিছু একটা করুক, এবং সেটা এখন একটু পিছিয়ে গেছে, এখন একটু কষ্ট হবে আগের তুলনায়, আগেরটা সহজ ছিল, তারপরে এরা ভালো করবে আমি আশা করি। কারণ আমার কথা হলো কি ভাই, দেখেন সবচেয়ে বড় কথা হলো কি, আপনি দেশের মানুষটাকে ওন করেন কিনা, দেশের সাধারণ মানুষকে ওন করেন কিনা। এই একটা কথা বলো না যে বামপন্থীরা পারতেছে না কেন, ওরা সাধারণ মানুষের কথা বলে, সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের কথা বলে, কিন্তু সাধারণ মানুষ ওদের কথা বুঝে না। তার মানে কমিউনিকেশনটা হয়নি, কমিউনিকেশনটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং সেটাই কিছুটা ভাগ্য নিয়ে জন্মাইতে হয়। অনেকে কিন্তু আছে মানে অনেক কিছু পারে, কিন্তু তারা সেই ভাগ্যটা পায় না, সেই এক্সপোজারটা পায় নাই। ওই ভাগ্যটা ওদের মধ্যে, ওদের কাছে একদম আল্লাহ নিজে হাতে উঠাইছিল। এরকম ভাগ্য বাংলাদেশের ইতিহাসে খুব কম লোক পাইছে, জানে ওরা পাইছিল, কয়েকজন লোকের জন্য এটা নষ্ট হয়েছে। কিন্তু তার মানে এই না যে ওরা পারবে না। এখনো কিন্তু সারিস আলম তো ইলেকশন হারে গেছে, সে তো 6 জনে একজন হয় নাই, হয়েছে হয় নাই, তারপরে কিন্তু ওকে নামে এক নামে লোকে চেনে, ও 2টা কথা বলে লোক দ্বারা শুনবে। সুযোগটা এখনো আছে, বাট একটু কষ্ট হবে, সুযোগটা আছে। এটা করতে যে অনেকে তারা হারাইছে, খুব ক্যাপাবেল ক্যারিসমেটিক অনেকে তারা হারাইছে, ওদের নিয়ে আবার বসতে পারে, আবার একত্র করতে পারে সবাই মিলে, কেন হবে না? আমি এখনো আশাবাদী। কিন্তু তাৎক্ষণিক লোভটাকে সংবরণ করতে হবে, তাৎক্ষণিক প্রাপ্তিটাকে থামাইতে হবে। আমার দরকার নেই তার প্রাপ্তি, আমার দীর্ঘমেয়াদী কিছু পাওয়া দরকার। এই তাৎক্ষণিক প্রাপ্তির মধ্যে একটা হলো 6টা এমপি, আরো কিছু তাৎক্ষণিক প্রাপ্তির লোভ সামলাতে পারে নাই, সেটা অন্য আলোচনা এখন আর যাচ্ছি না। কিন্তু আমি এখনো আশাবাদী। আর একটা বলেন না আপনি যে দলীয় শুদ্ধিকরণ, যেটা আমাদের মূল ইস্যু ছিল, আমি কিন্তু এক্ষেত্রে ওদের উপরে হ্যাপি। ওরা কিন্তু ছোট দল, এখান থেকে কিন্তু প্রায় দেখি অমুককে বহিষ্কার করে, অমুককে বের করে দেয়। তার মানে কি? তার মানে যাকে বের করে সে খারাপ লোক, তা কিন্তু আমি বলছি না, কিন্তু তার সঙ্গে তাদের যে যাত্রার যে পথটা, তারা মনে করছে আমাদের এই যাত্রায় এই লোকটা আমার জন্য ডিস্টার্বিং।